আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা এই যে আজকের ভিডিওটা যেটা করব এটা হলো আমাদের যে লেকচার ভিডিও শুরু করতে যাচ্ছি। আমরা হলো ডিগ্রি পাস কোর্স যারা পড়ে এবং যারা ম্যানেজমেন্ট যাদের মেজর তাদের জন্য। তো আমরা ব্যবসায় পরিচিতি যে সাবজেক্ট আছে ইন্ট্রোডাকশন টু বিজনেস, তারই অংশ কিছু পড়িয়েছিলাম। আমাদের যে বিগত লেকচার ভিডিও ছিল সেগুলোতে ব্যবসায়ের ধারণা নিয়ে আমরা আলোচনা করেছি। আর আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছি এটা হলো ব্যবসার মৌলিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ বিজনেস। তো ওইটারই অংশ ব্যবসায়ের ধারণা আমরা আলোচনা করেছি এবং ব্যবসায়ের আওতার একটা পর্ব। ব্যবসার আওতা যেহেতু অনেক বড় তোমরা জানো, তো আমরা এই ব্যবসার আওতার কিছু অংশ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো তারই বাকি অংশ আজকে আমরা দেখব। তো শুরু করা যাক আজকের আলোচনা। তো তোমাদের সবাইকে চিওরা সরকারি কলেজ চৌদ্দগ্রাম কুমিল্লা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম এবং শুভেচ্ছা। উপস্থাপনায় আমি জুয়েল আহমেদ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, চিওরা সরকারি কলেজ কুমিল্লা। তো আমরা শুরুতেই বলেছি আমাদের যে কোর্স এটা হলো ব্যবসায় পরিচিতি, ইন্ট্রোডাকশন টু বিজনেস। যারা আজকে শুরু করতে যাচ্ছ তাদের জন্য বলে রাখলাম। আর আমরা আলোচনা করতেছি চ্যাপ্টার 1 বেসিক কনসেপ্ট অফ বিজনেস, ব্যবসায়ের মৌলিক ধারণা। তো দেখো আমাদের যে আজকের আলোচনার বিষয় এই চ্যাপ্টারের কি ব্যবসার আওতা। তো ব্যবসার আওতা নিয়ে আমরা এর আগে যেই আলোচনা শুরু করেছিলাম তারই আরো যে অংশগুলো আমরা তা নিয়ে আলোচনা করব। তো তোমরা এইচএসসি তে পড়েছো আইসিটি সাবজেক্টে হাইপার লিংক। তো এই হাইপার লিংকের মাধ্যমেই তোমাদের যে আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের যে অধ্যায় ছিল সে অধ্যায়ে হাইপার লিংক বা যে সাবজেক্ট ছিল তোমাদের সেই সাবজেক্টে তোমরা হাইপার লিংক নামে একটা কি হাইপার লিংক পরীক্ষা আসতো হাইপার লিংক। সেই হাইপার লিংকের ব্যবহারের মাধ্যমেই আমরা এই ব্যবসার আওতার যে একটা চিত্র দেখেছিলাম আমরা বিগত ক্লাসগুলোতে তা একটু এক নজরে দেখে নিতে পারে। তো দেখো এই যে ব্যবসার আওতার এটা এট এ গ্ল্যান্স একটা সামগ্রিক চিত্র যার মাধ্যমে আমরা ব্যবসার আওতা সম্পর্কে ধারণা করতে পারি। তো দেখো এই যে শিল্প আমরা যে আলোচনা করেছিলাম ব্যবসার যে তিনটা মেইন প্রকারভেদ, এর মধ্যে আমরা শিল্পের যে প্রাথমিক শিল্প নিয়ে আমরা আলোচনা শিল্প শুরু করেছি। তো এইভাবে আমরা বিস্তারিতভাবে সবগুলো শুরু করব পরবর্তী ক্লাসগুলোতে, তোমরা অবশ্যই দেখবে। তো যে প্রাথমিক শিল্প আমরা শেষ করেছিলাম, আমরা আজকে এর পরবর্তী যে প্রকারভেদ তা নিয়ে শুরু করব, অর্থাৎ গৌণ শিল্প নিয়ে। তো শুরু করা যাক আমাদের যে আজকের পাঠ। সেই পাঠ শেষে আমরা আসলে কি জানতে পারবো দেখো গৌণ শিল্পের যে ধারণা তা বিশ্লেষণ করতে পারবো, গৌণ শিল্পের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো এবং যে যৌগিক শিল্প আছে যৌগিক শিল্প, তো যৌগিক শিল্প সম্পর্কে আমরা কিছু ধারণা লাভ করব। তো শুরু করা যাক আজকের আমাদের যে আলোচনা। দেখো আমরা যে শিল্পের প্রকারভেদ পড়িয়েছিলাম সেই জায়গায় আমরা পড়েছিলাম শিল্প হলো মূলত তিন প্রকার, কি প্রাথমিক শিল্প, গৌণ শিল্প এবং সংযোজন শিল্প। তো আমরা প্রাথমিক শিল্প সম্পর্কে দেখো আমি লাল কালি দিয়ে হাইলাইট করে দিয়েছি। দেখো এই যে প্রাথমিক শিল্প আমরা পড়িয়ে ফেলেছি, এজন্য লাল কালি দিয়ে আমরা হাইলাইট করে দিলাম। আর আজকে আমরা যেটা পড়াতে যাচ্ছি এটা হলো কি গৌণ শিল্প। তো দেখো এই যে প্রাথমিক শিল্প আমরা পড়িয়ে ফেলেছি। তো যদি প্রাথমিক শিল্প সম্পর্কে তোমার ধারণা না থাকে তাহলে তুমি গৌণ শিল্প সম্পর্কে বুঝতে পারবে না। সেজন্য আমরা প্রাথমিক শিল্প সম্পর্কে সেই একই পদ্ধতি হাইপারলিংকের মাধ্যমে আমরা এই প্রাথমিক শিল্পের যে প্রকারভেদ এবং প্রাথমিক শিল্প কি জিনিসটা আমরা একটু দেখে আসি। যারা আমার বিগত ভিডিও অনেকে মিস করেছে অথবা অনেকে ভুলে গেছো তাদের জন্য এটা, কারণ না হলে আমরা গৌণ শিল্প বুঝতে আমাদের একটু সমস্যা হতে পারে। তো আমরা দেখি প্রাথমিক শিল্পটা কি। প্রাথমিক শিল্প ছিল যে শিল্পে কি করা হয়, কোনো রূপগত পরিবর্তন ঘটে না, তাই কি প্রাথমিক শিল্প ছিল। প্রাথমিক শিল্পের একটা প্রকারভেদ ছিল কি প্রজনন শিল্প। এই দেখো প্রজনন শিল্পের মধ্যে কি ছিল, মৎস্য চাষ। তো এই শিল্পে যেহেতু আমরা প্রাথমিক শিল্প জানলাম কি প্রাথমিক শিল্পের রূপগত পরিবর্তন ঘটে না এবং
প্রজনন শিল্প হলো প্রাথমিক শিল্পে একটা প্রকারভেদ। প্রাথমিক শিল্পের আরো কিছু প্রকারভেদ ছিল। তো দেখো সেম ভাবে যে আই মানে ইনফরমেশন দিয়ে আমি আবার হাইপারলিংক সৃষ্টি করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো আরেকটা প্রকারভেদ কি ছিল, নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্পে কি করতো, যেগুলো এই যে আমরা ভূগর্ভ বিভিন্ন জিনিস থেকে যখন আমরা মাটির নিচ থেকে অথবা সমুদ্রের নিচ থেকে যখন উত্তোলন করি তখনই নিষ্কাশন শিল্প বলা হয়। এই জায়গায় দেখো কোনো রূপগত পরিবর্তন হচ্ছে না। তারপরে আমরা চলে যাই আরেকটা হাইপারলিংক সৃষ্টির মাধ্যমে। দেখো আরেকটা প্রকারভেদ ছিল প্রাথমিক শিল্পের কৃষি শিল্প। কৃষি শিল্পে কি করতে হতো, যে কৃষিজ পণ্য দেখো পাট সম্পদ আরোহণ করত। তো এই যে আমরা এট এ গ্ল্যান্স একটা ধারণা পেলাম প্রাথমিক শিল্প সম্পর্কে। প্রাথমিক শিল্পের মেইন কনসেপ্ট হলো রূপগত পরিবর্তন করা হতো না, অর্থাৎ পণ্য যেভাবে ছিল সেভাবেই করা হতো। তো আমরা যে গৌণ শিল্পের যে প্রকারভেদ আলোচনা করব, তাহলে প্রাথমিক শিল্পে যদি রূপগত পরিবর্তন হয় না, তাহলে গৌণ শিল্পে অবশ্যই কি হবে, রূপগত পরিবর্তন হবে। তো দেখো গৌণ শিল্পে সাধারণত কয়টা প্রকারের রূপগত পরিবর্তন হয়, উৎপাদন, বিশ্লেষণমূলক এবং প্রক্রিয়া ভিত্তিক। তো শুরু করা যাক আজকে আমাদের যে গৌণ শিল্প আসলে কি। তো গৌণ শিল্প আসলে কি, দেখো যে প্রক্রিয়ায় সম্পদের রূপের পরিবর্তন ঘটে। আমি আগেই বলেছি প্রাথমিক শিল্পে কি করা হয়, রূপের পরিবর্তন ঘটে না। তাহলে গৌণ শিল্পে কি হয়, রূপের পরিবর্তন ঘটে। তো এই যে পরীক্ষা যদি আসে গৌণ শিল্প কি, তাহলে তোমরা কি লিখবে, যে প্রক্রিয়ায় সম্পদের রূপের পরিবর্তন ঘটে তাকে কি বলে, গৌণ শিল্প বলে। তো গৌণ শিল্পের আমরা কিছু প্রকারভেদ দেখেছিলাম। এই যে দেখো এই চিত্রগুলোর মাধ্যমে তোমার কি মনে হয়, যে চিত্র ইস্পাত শিল্পে কি করছে, এই যে দেখো একজন চাইনিজ লোক কাজ করছে, কারণ বড় বড় শিল্পগুলোতে চাইনিজ জাপানিজ ওরাই কাজ করে থাকে। আমাদের লোকেরা এত বেশি এখনো দক্ষ হয়ে ওঠেনি। তো দেখো যে ইস্পাত শিল্প হলো এই যে গৌণ শিল্পের একটা প্রকারভেদ। ইস্পাত শিল্পে কি করা হয়, উৎপাদন করা হয়। কি উৎপাদন করা হয়, ইস্পাত উৎপাদন করা হয়। তো ইস্পাত উৎপাদন করলে অবশ্যই কি করতে হবে, এই যে রূপের পরিবর্তন ঘটবে। তো এই যে প্রাথমিক এই যে গৌণ শিল্পের একটা প্রকারভেদ হলো কি, উৎপাদন বা প্রস্তুত শিল্প বা প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি। প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রিতে কি করা হয়, দেখো শ্রম ও যন্ত্রের সাহায্যে, শ্রমও আছে, এই দেখো যন্ত্র, এই যে আমাদের যে যন্ত্র কাটার দিয়ে যে কাটছে, অথবা এই যে লোক যন্ত্রের মাধ্যমে কিন্তু এগুলো চলে আসছে, এবং শ্রমও দিতে হয়। তো দেখো শ্রম এবং যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামাল বা অর্ধ প্রস্তুত, কাঁচামাল হতে পারে অথবা এই যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা কি করতে হতে হবে, অর্ধ প্রস্তুত হতে পারে। মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করার প্রচেষ্টাকে কি বলে, উৎপাদন শিল্প বলে। অর্থাৎ উৎপাদন শিল্পে কি করা হয়, এই যে আমি বলেছিলাম রূপের পরিবর্তন ঘটে, অর্থাৎ উৎপাদনের জন্য পণ্যের যে রূপগত পরিবর্তন সাধিত হয় সেই প্রক্রিয়া হলো কি, উৎপাদন শিল্প। তো তোমার উদাহরণগুলো থেকে একটা তো ইস্পাত শিল্প একটা উদাহরণ, আরো যদি উদাহরণ দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এতে গাছ কেটে আসবাবপত্র তৈরি অর্থাৎ ফার্নিচার তৈরি, এটাও কি উৎপাদন শিল্পের অন্তর্গত। তো তোমরা পরীক্ষায় যদি আসে, তোমরা যদি উদাহরণ দাও তাহলে তোমাদের মার্ক বৃদ্ধি পায়। এজন্য এই উদাহরণগুলো দেয়া যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা পরীক্ষার মধ্যে এই যে এগুলো ব্যবহার করবে এবং তোমাদের যে আশাব্যঞ্জক মার্ক তোমরা অবশ্যই নিয়ে আসতে পারবে। তারপর দেখো বয়ন শিল্প, ইস্পাত শিল্প। তো উৎপাদন বা প্রস্তুত শিল্প সম্পর্কে পরীক্ষায় যদি আসে, তো তোমরা কি লিখবে, পণ্য উৎপাদনের জন্য পণ্যের যে রূপগত পরিবর্তন সাধিত হয় সেই প্রক্রিয়া হলো উৎপাদন শিল্প। অবশ্যই উদাহরণ দিবে, যেমন গাছ কেটে আসবাবপত্র তৈরি, তারপর বয়ন শিল্প, ইস্পাত শিল্প। তো আশা করি যে যে স্লাইডটা আমরা আলোচনা করলাম গৌণ শিল্প কি এবং গৌণ শিল্পের একটা প্রকারভেদ হলো কি উৎপাদন বা প্রস্তুত শিল্প বা প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। তারপর আমরা কিছু ছবি দেখি, এই যে দেখো ডিজেল পেট্রোল। তো ডিজেল পেট্রোলে কি করা হয়, ডিজেল পেট্রোলে হলো তোমার ডিজেল পেট্রোলের মধ্যে কি করা হয়, বিশ্লেষণ করা হয়। ডিজেল, এই যে দেখো ডিজেল এবং পেট্রোল, এই ডিজেল এবং পেট্রোলকে কি করা হয়, বিভিন্ন দ্রব্য, এই যে দেখো কোনো দ্রব্যকে বিশ্লেষণ করে নানা রকম দ্রব্য তৈরি করা হয়। যেমন কি এই দেখো বিশ্লেষণ শিল্পে বা অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি কি করা হয়, অশোধিত যে খনিজ তেল তোলা হয় তাকে থেকে কি করা হয়, ডিজেল করা হয়। এই যে ডিজেল আমরা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রের মাধ্যমে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষা মনে থাকবে। যদি যারা ভিডিও দেখে থাকো তাদের বুঝতেও সুবিধা হবে।
দেখো ডিজেল তৈরি করা হয়, পেট্রোল তৈরি করা হয়, গ্যাসোলিন তৈরি করা হয়। আমরা যে কেরোসিন, অনেকে কেরোসিনও ব্যবহার করেন গ্রাম অঞ্চলে এখনো। তো দেখো অশোধিত খনিজ তেল থেকে ডিজেল, পেট্রোল, গ্যাসোলিন এবং কেরোসিন তৈরি করা হয়। তো এটি কি করা হয়, এই যে অশোধিত খনিজ তেলকে বিশ্লেষণের মাধ্যমে এই যে এই 4-5টা পণ্য তৈরি করা হয়। তারপরে দেখো আবার খনিজ কয়লা, যে খনিজ কয়লা থেকে কি করা হয়, কুক কয়লা, ন্যাপথেলিন, আলকাতরা ইত্যাদি তৈরির কাজ করা হয়। তো দেখো এই জাতীয় শিল্পের বিশ্লেষণ শিল্প গৌণ শিল্পের একটা প্রকারভেদ। এই শিল্পে কি করা হয়, কোনো দ্রব্যকে বিশ্লেষণ করে নানা রকম দ্রব্য তৈরি করা হয়। তো পরীক্ষায় যদি আসে আমরা কি বুঝতে পারবো, এই যে চিত্র দেখে, তো যে শিল্পে বিভিন্ন দ্রব্যকে বিশ্লেষণ করে পণ্য দ্রব্য তৈরি করা হয় তাকে কি বলে, বিশ্লেষণ শিল্প বা অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি। তো আশা করি তোমরা বুঝতে সুবিধা হবে এবং তোমাদের মনে থাকবে এই যে উদাহরণের মাধ্যমে। তো বিশ্লেষণ শিল্পের এই যে বিশ্লেষণ কথা দ্বারাও কিন্তু বোঝা যায়, বিশ্লেষণ করা মানে কি, কোনো দ্রব্যকে বিশ্লেষণ করে যখন একাধিক পণ্য তৈরি করা হবে তখনই তাকে কি বলবে, বিশ্লেষণমূলক শিল্প বা অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি। তারপর দেখো আমরা আরেকটা প্রকারভেদ আছে গৌণ শিল্পের, যেহেতু আখ দেখে অনেকেরই বা গ্যান্ডারি বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় এটা আম, আম, ডাকা হয়। তো দেখো এটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, তোমাদের খেতে ইচ্ছে করছে কিনা জানি না। তো আমার খেতে ইচ্ছে করছে যে দেখো আখ গাছ থেকে যে এই যে চিনি উৎপাদন করা হয়। তো দেখো আখ থেকে চিনি উৎপাদন করা হয়, তো তোমাদের মনে কি আসে? দেখো এই আখকে প্রসেসিং করে কিন্তু চিনি উৎপাদন করা হয়। প্রসেসিং মানে কি, আমি যে ইংলিশ ওয়ার্ডটা বললাম এটার বাংলা হলো প্রক্রিয়া। এই দেখো প্রক্রিয়া ভিত্তিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্পে দেখো কি করা হয়, যে প্রসেসিং ইন্ডাস্ট্রি কি করা হয়, এই জাতীয় শিল্পে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে পণ্য উৎপাদন করা হয়। অর্থাৎ এই যে আখ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু চিনি উৎপাদন করা হয়, এই জন্য এটার নাম কি, প্রক্রিয়া ভিত্তিক শিল্প। তো উদাহরণগুলো দেখলে তোমাদের আরো সোজা হবে, যেমন তুলা থেকে বস্ত্র, আখ হতে চিনি, একটা তো আমরা চিত্রের মাধ্যমে দেখলাম। তুলা হতে যদি বস্ত্র উৎপাদন করে তখন এটা কি হবে, প্রক্রিয়া ভিত্তিক শিল্পে হবে। তো দেখো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্য উৎপাদন করার শিল্পই হলো কি, প্রক্রিয়া ভিত্তিক শিল্প। তো পরীক্ষা যদি আসে প্রক্রিয়া ভিত্তিক শিল্প কি, তোমরা অবশ্যই এই চিত্রটা মাথায় রাখলে তোমাদের বুঝতে সহজে মনে রাখতে সুবিধা হবে। আখ থেকে চিনি তার মানে প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, তাহলে প্রক্রিয়া ভিত্তিক শিল্পে কি করা হয়, যে শিল্পে প্রক্রিয়ার মাধ্যমে পণ্যদ্রব্য প্রস্তুত করা হয় তাকে প্রক্রিয়া ভিত্তিক শিল্প বলে। যেমন আখ থেকে চিনি, তারপরে তুমি আরো দিতে পারো তুলা থেকে বস্ত্র। তো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্য উৎপাদন করাই হলো কি, প্রক্রিয়া ভিত্তিক শিল্প। তো আমরা যে 3টা উদাহরণ দেখলাম, 3টা প্রকারভেদ দেখলাম, কি গৌণ শিল্পের, কি শিল্প, বিশ্লেষণমূলক শিল্প, উৎপাদন শিল্প, আর একটা হলো প্রক্রিয়া ভিত্তিক শিল্প। তো এই 3টা ছাড়া আরেকটা আছে যৌগিক শিল্প, সেটাকেও অনেকে গৌণ শিল্পের অন্তর্ভুক্ত করে থাকে। দেখো আমরা ওটাও একটু দেখে ফেলি। তো দেখো এই যে সিমেন্টকে কি করা হয়, সিমেন্ট প্রস্তুত এই যে কারখানাটা হলো আমাদের এই যে কুমিল্লা যখন দাওয়াত কাণ্ডে আমরা যারা ঢাকা যাও তারা দেখো এই যে সিমেন্ট ফ্যাক্টরিটা ওই পাশেই আছে। তো ঢাকা যাওয়ার সময় পড়ে আর কি, আমাদের কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার সময় এটা এই সিমেন্ট ফ্যাক্টরিটা পড়ে। তো সিমেন্ট ফ্যাক্টরিটাতে আসলে কি করা হয়, এই যে বিভিন্ন দ্রব্যের সমন্বয়ে ওই দ্রব্যটা তৈরি করা হয়। তো তার মানে কি, যেই জায়গায় যৌগিক শিল্প, তার মানে কি যখনই তোমার মৌলিক উৎপাদনের মাধ্যমে কোনো কিছু সৃষ্টি করা হবে, একাধিক মৌলিক উৎপাদনের মাধ্যমে যখন কোনো কিছু সৃষ্টি করা হবে তখন তাকে কি বলে, যৌগিক শিল্প বলে। তো দেখো এই যে যৌগিক শিল্প বা সিনথেটিক ইন্ডাস্ট্রি, এই যে যৌগিক শিল্প বা সিনথেটিক ইন্ডাস্ট্রি, দেখো সিনথেটিক ইন্ডাস্ট্রি কি করা হয়, যে একাধিক মৌলের দ্রব্যের সমন্বয়ে একটি নতুন দ্রব্য তৈরি করা হয়। যে আমি একটু আগেই বললাম সিমেন্ট উৎপাদন করতে কি দেখলাম, এই যখন সার, আমি যে একটা উদাহরণ দিলাম সিমেন্টের, এই যে সিমেন্টের যখন আছে দেখো সাবান, সিমেন্ট ইত্যাদি যৌগিক শিল্পের উদাহরণ। আরো তোমরা নিতে পারো সার শিল্পে কি করা হয়, কয়েকটি মৌলিক উপকরণের মধ্য দিয়ে সারে পরিণত হয়, মানে যে সার তৈরি করা হয় তাহলে কয়েকটা মৌলিক উপাদান থাকে, তা থেকেই বিশ্লেষণের মাধ্যমে যৌগিক শিল্প তৈরি করা হয় বা সার উৎপাদন করা হয়। তো যৌগিক শিল্প যদি পরীক্ষা আসে তোমরা কি দিবে, যে শিল্পে একাধিক মৌলিক উপাদানের সমন্বয়ে
এই দেখো একাধিক মৌলিক উপাদানের সমন্বয়ে একটি নতুন দ্রব্য তৈরি করা হয়, তাকে যৌগিক শিল্প বলে। আর যে সিমেন্ট, আমি যে উদাহরণ দিলাম ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় যেই মেঘনা গোমতী এবং গোমতী যে নদী থাকে, ওই নদী অঞ্চল বিধৌত এই এই ফ্যাক্টরি গড়ে উঠেছে। তো দেখো এই যে সিমেন্ট ফ্যাক্টরি, অবশ্যই তোমাদের মনে থাকবে সিমেন্ট ফ্যাক্টরি, সাবান এবং সার শিল্প হলো কি যৌগিক শিল্পের উদাহরণ। তো আমরা আজকে যে আলোচনা করলাম তার মাধ্যমে অবশ্যই তোমরা গৌণ শিল্পের সম্বন্ধে স্বচ্ছ ধারণা হয়েছে এবং তোমরা আসলে পরীক্ষায় পারবে। তার পাশাপাশি আমরা যৌগিক শিল্প সম্পর্কেও জানলাম। তো দেখো আজকে আমরা যে পাঠ পড়লাম সেই পাঠ থেকে আমরা একটা মূল্যায়ন করি। তোমাদের পরীক্ষার মধ্যে 1 শব্দ উত্তর 10টি আসে পরীক্ষায়। এক শব্দে উত্তরের মাধ্যমে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি, দেখি কার কতটুকু মনে আছে। দেখো এই যে কাঁচা পাট থেকে বস্তা তৈরি, এটির মাধ্যমে কি সৃষ্টি হয়? ঠিক আছে, এই যে কাঁচা পাট থেকে বস্তা তৈরি, পাট কাঁচা, তা থেকে বস্তা তৈরি করলে এটির মাধ্যমে কি সৃষ্টি হয়? তো এটা আমরা এক জায়গায় পড়েছি। কি সৃষ্টি হয়? দেখো তোমরা কল্পনা করতে তোমরা মনোযোগ দিয়ে যদি লেকচার শুনে থাকো অবশ্যই তোমাদের মাথায় আসবে। তুমি আগে প্রশ্নগুলো দেখে তারপরে দেখো গৌণ শিল্পের অন্যতম প্রধান কাজ কি মনে হয়? আবার দেখো গৌণ শিল্পের সম্পদের রূপগত কোন শিল্পে সম্পদের রূপগত পরিবর্তন ঘটে? তো দেখো কাঁচা পাট থেকে বস্তা তৈরি, এটি কিসের মাধ্যমে সৃষ্টি হয়? এটির মাধ্যমে কি সৃষ্টি হয়? কি সৃষ্টি হয়? রূপগত উপযোগ। রূপগত উপযোগ কি? রূপগত উপযোগ হলো পণ্যের যে আকৃতি যখন পরিবর্তন করবে তখনই, বা রূপ বা আকৃতি পরিবর্তন করলেই তাকে রূপগত উপযোগ বলে। তো হাইপার লিঙ্কের মাধ্যমে আমরা দেখে নিই এটা কোথা থেকে এসেছে। এই দেখো গাছ কেটে আসবাবপত্র তৈরি, এই গাছ কেটে আসবাবপত্র তৈরি আমরা গৌণ শিল্প পড়ানোর সময় উদাহরণটা দিয়েছিলাম। তো দেখো এই যে কাঁচা পাট থেকে বস্তা তৈরি, এটি কি এর মাধ্যমে কি সৃষ্টি হয়? রূপগত উপযোগ সৃষ্টি হয়। তারপর দেখো গৌণ শিল্পের অন্যতম প্রধান কাজ কি? কি মনে হয়? গৌণ শিল্পের মেইন কনসেপ্টটি প্রাথমিক শিল্পের বিপরীত। আমরা যে শুরুতেই প্রাথমিক শিল্প পড়েছিলাম সেই প্রাথমিক শিল্পের বিপরীতই হলো গৌণ শিল্প। তো গৌণ শিল্প কি? দেখো যে রূপগত পরিবর্তন, রূপগত পরিবর্তন হলো গৌণ শিল্পের অন্যতম প্রধান কাজ। আর প্রাথমিক শিল্পের কোনো রূপগত পরিবর্তন হয় না। তারপরে দেখো গৌণ শিল্পে, এই যে গৌণ শিল্পের যে আমরা এটা যদি হাইপারলিংকের মাধ্যমে দেখি যে পরীক্ষায় রূপের পরিবর্তন ঘটে। এই যে অন্যতম কাজ কি? রূপের পরিবর্তন ঘটে। আমাদের যে পরবর্তী যে প্রশ্ন আমাদের, এটাও দেখো কোন শিল্পে সম্পদের রূপগত পরিবর্তন ঘটে? দেখো কোন শিল্পে? গৌণ শিল্পে। কারণ এই যে একটু আগেই আমরা দেখলাম যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পদের রূপের পরিবর্তন ঘটে থাকে কি বলে? গৌণ শিল্প বলে। এই যে রূপের পরিবর্তন বা রূপগত উপযোগ যে শিল্পের মাধ্যমে হয় তাকেই কি গৌণ শিল্প বলে। তো অবশ্যই তোমরা এই যে এক শব্দে উত্তর দেখলে, কাঁচা পাট থেকে বস্তা তৈরি, এটির মাধ্যমে কি সৃষ্টি হয়? রূপগত উপযোগ। গৌণ শিল্পের অন্যতম প্রধান কাজ কি? রূপগত উপযোগ। তারপরে কোন শিল্পে সম্পদের রূপগত পরিবর্তন ঘটে? গৌণ শিল্প। তাহলে তোমাদের স্বচ্ছ ধারণা হয়ে গেছে গৌণ শিল্প সম্পর্কে। পরীক্ষায় যদি এক শব্দে উত্তর আসে, এই রিলেটেড উত্তরে আসার সম্ভাবনা বেশি। তারপর আমরা পাঠ মূল্যায়নের মাধ্যমে আমাদের যে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আসে পরীক্ষা তা দেখে দিই। আজকে যা আমরা আলোচনা করলাম তা থেকে কি কি পরীক্ষায় আসতে পারে। তো দেখো গৌণ শিল্প কি, এটা আসতে পারে। তো একটু আগেই আমরা দেখলাম গৌণ শিল্প কি, তোমাদের অবশ্যই মনে আছে। তারপর আমি এক ঝলক আবার দেখিয়ে নিচ্ছি। যে প্রক্রিয়ায় সম্পদের রূপের পরিবর্তন ঘটে তাকে কি বলে? গৌণ শিল্প বলে। তারপর দেখো গৌণ শিল্পের দুটি বৈশিষ্ট্য অবশ্যই তুমি বর্ণনা করতে পারবে, কারণ আমরা গৌণ শিল্প সম্পর্কে বিস্তর আলোচনা করেছি। তারপরে দেখো গৌণ শিল্প কত প্রকার ও কি কি। তো গৌণ শিল্প কত প্রকার আমরা শুরুতেই দেখিয়েছি। দেখো গৌণ শিল্প হলো 3 প্রকার: উৎপাদন শিল্প, বিশ্লেষণমূলক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প। তারপরে দেখো আমরা কি আলোচনা করেছি? যৌগিক শিল্প সম্পর্কে। যৌগিক শিল্প কি তাও আমরা একটু দেখে নেই। যৌগিক শিল্প হলো মৌলিক দ্রব্যের সমন্বয়ে একটি নতুন দ্রব্য, একাধিক মৌলিক দ্রব্যের সমন্বয়ে যখন একটি নতুন দ্রব্য তৈরি করা হয় তখন তাকে কি বলে? যৌগিক শিল্প। যেমন সিমেন্ট ফ্যাক্টরি, তারপর সাবান ফ্যাক্টরি, সার শিল্প বা সার ফ্যাক্টরি। তো দেখো আমরা এই যে আজকের আলোচনা যে করলাম তার মাধ্যমে আমরা গৌণ শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। গৌণ শিল্পের আসলে অবশ্যই তোমরা এর থেকে যদি আজকের যে আমরা যে লেকচার ভিডিও থেকে যদি প্রশ্ন আসে গৌণ শিল্প সম্পর্কে, অবশ্যই তোমরা পারবে আমি আশা করি। তো
আজকের যে আমরা আলোচনা করলাম সে আলোচনায় তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো তোমরা কমেন্ট করে জানাও, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী পরবর্তী ক্লাসে আমরা যে ব্যবসার আওতা, যে আমাদের চলমান একটা লেকচার ভিডিও চলছে, অবশ্যই আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।